প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি মূলত গ্রামে পিছিয়ে পড়া বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারের শিশু সন্তানরা, তাদের জন্য মানসম্মত শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে একটা ধারণা আমার মাথায় তখন আসে। সেটি আমি বিভিন্ন জনের সাথে শেয়ার করি। এরকম একটি বক্তব্য আজকের এই লেখায়, যা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এটি মূলত আমার একটি সাক্ষাৎকার ভিত্তিক লেখা, শুধু একটি কনসেপ্টের উপর কথা আমি বলেছি। আমি আপনাদেরকে বলার সুযোগ খুঁজেছি এবং সুযোগ করে নিয়েছি বলার জন্য যে আমি স্বপ্ন নিয়ে চলা এক পথিক। আমি পথ চলতে যে যখনই কোনো বিষয় আমার চিন্তার জগতে এসেছে এবং আমি মনে করেছি যে এই বিষয়টি আমাদের সমাজে প্রয়োজনে, আমাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নে এই বিষয়টি, এই চিন্তাটি ভূমিকা রাখতে পারে, সেগুলো আমি বলার চেষ্টা করেছি। আমি নিজে হয়তোবা ওরকম করে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু বিষয়গুলো প্রয়োজন, সে বিষয়টি তুলে ধরার জন্য খুব ক্ষুদ্র পরিসরে হলেও আমি চেষ্টা করে গেছি, আমি এখনও যাচ্ছি। কারণ আমি চাই আমার এই উদ্যোগ বা এই প্রচেষ্টা বা এই চিন্তাগুলো কিংবা এই ধারণাগুলো যদি আমাদের সামাজিক উন্নয়নে সহায়ক হয়, তা নিয়ে যেন অন্যরা কাজ করে ভাবে, এটি আমার চাওয়ার জায়গা। তাহলে ভিউয়ার্স, চলুন আমি একটু আপনাদেরকে একটু শোনাই আমি আমার এই সাক্ষাৎকারে কি বলেছিলাম। এটি মূলত ভোরের ডাক, একটি দৈনিক পত্রিকা, ডেইলি ভোরের ডাক পত্রিকায় এই লেখাটা ছাপানো হয়। এটি 2011 সালের জানুয়ারি মাসের 4 তারিখ মঙ্গলবার আমার এই লেখাটা তারা ছাপায় তাদের পত্রিকায়। এটি আমার এই কথাগুলো যিনি লিখেছেন বা আমার এই সাক্ষাৎকার যিনি নিয়েছেন, তিনি হলেন হাসান মাহমুদ। উনি যা লিখেছেন আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। একান্ত সাক্ষাৎকারে মনোবিজ্ঞানী সাখাওয়াত শরীফ। সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সাক্ষাৎকার নিয়েছেন হাসান মাহমুদ। সবার জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নে যে পরিমাণ সম্পদ ও জনবল প্রয়োজন, তা সরকার তথা রাষ্ট্রের একার পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সীমিত সম্পদ ও মেধাকে কাজে লাগিয়ে নিশ্চিত করতে হবে গ্রামের প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা।
আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম যথাযথভাবে স্বশিক্ষিত ও সুশিক্ষিত না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মনোবিকাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাখাওয়াত শরীফ ভূঁইয়া লিটন ভোরের ডাক কার্যালয়ে এক একান্ত সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন। সমাজ দুস্থ নয়, দুস্থ আমাদের মন। উল্লেখ করে তিনি বলেন, আমাদের উচিত এই দুস্থতা লালন নয়, বরং দুস্থতা প্রতিরোধের ব্যবস্থা করা। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করছে, কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এতে শিশুরা যতটা না উৎসাহ বোধ করে তার চেয়ে বেশি নিরুৎসাহিত হয় অভিভাবকের অনীহায়। কারণ গ্রামের বাবা মা এখনও চায় তার সন্তানটি প্রাত্যহিক কাজে তাদের সাহায্য করুক। তারা এখনও সন্তানদের তাৎক্ষণিক ফলাফল লাভে বিশ্বাসী। সমাজের এই অসুস্থ ও দুস্থ ধারা থেকে গ্রামের অভিভাবকদের বের করে আনতে হবে। বিকশিত মানুষ চাই এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে নরসিংদীতে তিনি প্রতিষ্ঠা করেছেন মনোবিকাশ শিক্ষা কেন্দ্র। এই প্রতিষ্ঠানের আওতায় বিনামূল্যে গরিব শিশুদের বিদ্যালয় উপযোগী করে গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া হয়। তার মতে, প্রযুক্তিগত শিক্ষায় আমাদের গ্রামের শিক্ষার্থীরা এখনও পিছিয়ে আছে। এসব শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করতে না পারলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে 2007 সাল থেকে এই প্রতিষ্ঠান সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি গ্রামের দরিদ্র মায়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল প্রজেক্ট নামে ক্ষুদ্র ঋণ প্রকল্প এই প্রতিষ্ঠান সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি গ্রামের দরিদ্র মায়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল প্রজেক্ট নামের ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু হয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে প্রতি মাসে 10 জন দরিদ্র মাকে 2000 টাকা মূল্যমানের ছাগল দেয়া হয়। সেক্ষেত্রে ঋণ গ্রহীতাকে বছরান্তে শুধুমাত্র আসল টাকাটাই পরিশোধ করতে হয়। তিনি বলেন, এটা খুব ক্ষুদ্র প্রয়াস হলেও সমাজের বৃহৎ অংশ যদি এভাবে এগিয়ে আসে, তবে গ্রামের চেহারা পরিবর্তন হতে বেশি সময় প্রয়োজন হবে না। এটুকুই তারা তাদের পত্রিকায় ছাপিয়েছে। এই সাক্ষাৎকারে আমি মূলত যে কথাটি বলতে চেয়েছিলাম তা হলো, গ্রামে যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছেন, যেসব বাবা মা শিশু সন্তানদের, তাদের আর্থসামাজিক অবস্থার যে সীমাবদ্ধতা, এই জন্যেই ছেলে মেয়েদের শিক্ষার প্রতি তাদের অনাগ্রহ। তাই আমি ভাবতে শুরু করলাম যে এই সমস্ত মায়েদের কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়। সেই চিন্তা থেকেই আমরা এই ধারণাটা বা এই প্রজেক্টটা আমরা হাতে নিই, যেখানে আমরা প্রতি মাকে, বিশেষ করে স্কুলে যে সমস্ত বাচ্চারা আসতেন তাদের মায়েদেরকে
তখনকার সময় 2000 টাকা দিয়ে একটা ছাগল কিনে তাদেরকে দেওয়া হয়েছে এবং 1 বছরের মধ্যে তারা যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা তারা পরিশোধ করতে পেরেছে। মাঝখানে যেটা হয়েছে যে এই 1 বছরে তাদের নিজস্ব একটা পুঁজি হয়ে গেছে, যেটা তারা পরবর্তী সময় বিনিয়োগ করে, আমি এরকম অভিজ্ঞতা হয়েছে আমার, বছরান্তে কেউ 2টো ছাগল কিংবা 4-5 বছরের মধ্যে মোটামুটি একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা তাদের মধ্যে চলে আসে। তো এরকম করে আমরা যদি গ্রামকে নিয়ে যারা ভাবছেন, বিশেষ করে আমাদের দেশে যারা বিত্তশালী মানুষ আছেন, রাষ্ট্র তো আমাদের সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমার এই সাক্ষাৎকার বা এই চিন্তাটা তুলে ধরার মূল লক্ষ্যই ছিল সমাজে যারা বিত্তশালী মানুষ আছেন তারা এই বিষয়টি নিয়ে একটু ভাবতে পারেন। কারণ গ্রামের শিশুদেরকে মানব সম্পদে পরিণত করতে গেলে এই পিছিয়ে পড়া পরিবারগুলোকে তাদেরকে মানসম্মত শিক্ষা দিয়ে মানব সম্পদে পরিণত করতে হবে, নয়তোবা তারা আরও পিছিয়ে যাবে। সেজন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি এবং অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমি এরকম করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিত্ব তাদের সামনে তুলে ধরেছি। আমার বিশ্বাস এখনও অনেকেই ভাবছেন, কাজ করে যাচ্ছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্ষুদ্র পরিসরে এখনও চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয়েছে, গ্রামকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই, গ্রামের মানুষগুলোকে যদি আমরা স্বাবলম্বী করতে চাই, তাহলে এই 4টি কম্পোনেন্টকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ এই 4টি সহায়ক, আমি শক্তি বলবো না সম্পদ বলবো না যোগ্যতা বলবো, এগুলো আপেক্ষিক বিষয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই 4টি বিষয় যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, সাংগঠনিকভাবে কিংবা গ্রামভিত্তিক উদ্যোগ নিয়েও যদি আমরা ভাবতে পারি, আমার কেন যেন একটা বিশ্বাস জন্ম নিয়েছে নিজের মধ্যে যে আমরা গ্রামগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি। এই 4টি আমাদের যে কম্পোনেন্ট বা উপাদান, সেটি হলো ম্যান, মানি, ল্যান্ড অ্যান্ড নলেজ। অর্থাৎ মানুষ, টাকা বা সম্পদ, জ্ঞান এবং হলো আমাদের যে মাটি। গ্রামে মাটি এবং মানুষ আছে, এখনও আছে অনেকের। এই মাটি এবং মানুষের এই দুটো শক্তিকে আমরা বাকি দুটো সহায়ক যে কম্পোনেন্ট আছে, এই দুটোকে যদি আমরা সমন্বিত করে যদি আমরা গ্রামীণ অবকাঠামোতে আমরা যদি আর্থসামাজিক বিষয়গুলো নিয়ে বিবেচনা করি, তাহলে গ্রামকে কিন্তু আমরা স্বাবলম্বী করতে পারি। সেই উদ্যোগ থেকেই কিন্তু, সেই চিন্তা থেকেই কিন্তু আমার একটি এরকম ছোট ছোট কনসেপ্ট, আমার স্বপ্ন যে আমরা গ্রামের সম্মিলিতভাবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের সঞ্চয় দিয়ে আমরা ধারাবাহিকভাবে নিজেরা আমরা স্বাবলম্বী হব এবং আমরা আমাদের জ্ঞান অর্জন করব, দক্ষতা অর্জন করব। তো সেই বিশ্বাস থেকেই আমি এই কাজটি তখন শুরু করেছিলাম, যে গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা এবং যারা সচ্ছল আছেন
তাদেরকে একটু সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা, একটু মানবিক মানুষ হিসাবে সমাজের কিছু দায়িত্ব তাদেরকে কিভাবে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে তাদেরকে আরও ব্যাপকভাবে সংযুক্ত করা যায়, এই বিশ্বাস এবং এই ধারণাগুলো নিয়েই কিন্তু আমি তখন এই প্রজেক্টটা শুরু করি। আমার দৃঢ় বিশ্বাস এই বিষয়টি যদি কখনো যারা রাষ্ট্রের পরিকল্পনা কিংবা স্থানীয় উদ্যোগ নিয়ে যারা কাজ করছেন তারা বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন যে আমাদের গ্রামের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই 4টি সম্পদ বা এই 4টি যে উপকরণ আমরা একত্রিত করে আমরা আমাদের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে আমরা একটি ভূমিকা রাখতে পারি কিনা। তাই পরিশেষে আবারও বলছি যে গ্রামের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের এই 4টি বিষয় একত্রিত করে আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তা হলো মানুষ, ম্যান, মানি, ল্যান্ড অ্যান্ড নলেজ। এই 4টি সম্পদ যদি আমরা একত্রিত করে আমরা যদি আমাদের গ্রামকে নিয়ে ভাবি, আমার বিশ্বাস আমাদের গ্রাম আর পিছিয়ে থাকবে না। এটুকু বলার জন্যই আমি আপনাদের সামনে পুনরায় আমার সেই 2011 সালের চিন্তাটুকু তুলে ধরলাম। আমার ধারণা এখন যারা নবীন উদ্যোক্তা বা এখন যারা সমাজকে নিয়ে ভাবছেন তারা বিষয়টির প্রতি মনোযোগ দেবেন। আমি চাই আজকের যারা যুবক তারা যেন তাদের গ্রামীণ কাঠামোতে তারা বিষয়টা নিয়ে ভাবে এবং এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করে দেখতে পারে যে আমাদের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই 4টি উপকরণ সহায়ক কিনা। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে প্রতি ভিডিওতে বা প্রতি এপিসোডেই আমি আপনাদেরকে বলে থাকি শরীরের যত্নের পাশাপাশি মনের যত্নের কথাও যেন আমরা ভুলে না যাই। আমরা যেন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকি। বিশেষ করে আমি মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে মানসিক স্বাস্থ্যের যত্নের কথাটাই আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমরা যেন মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিই, সংকট থেকে উত্তরণে উদ্যোগ নিই এবং আমরা যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি। ভালো থাকবেন সবাই।